হল থেকে বেরিয়েই লাকি আর রাধিকা চলে এলো তাদের কলেজের কাছের সেই পুকুর পাড়ে। ওখানের কোলাহল এড়িয়ে এখানের শান্তিপূর্ণ পরিবেশ ওদের খুব ভালো লাগছে। লাকি ওখানে খুব অল্প সময়ের মধ্যেই বহু মানুষের মনের গহীন কোণে পাকাপাকি আসন গেড়ে বসেছিল। এখানে রাধিকা আর লাকি দুজনে ওই পাথরের উপরে বসে সূর্যাস্ত দেখছে। আকাশটা কিরকম লালচে হয়ে গেছে, পাখিরা কিরকম ঘরে ফেরার গান গাইছে। এ সব কিছুই লাকি উপভোগ করছে। রাধিকার দিকে সে একবার তাকায়, কেমন যেন দুঃখিত মনে হলো তাকে। লাকি রাধিকার মুখটা নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাধিকা? এই বলে লাকি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। রাধিকা নিশ্চুপ। লাকি তার থেকে নজর সরিয়ে নিয়ে ফের আকাশের দিকে তাকালো, আর রাধিকা মাথাটা নিচু করেই রইল। আবার লাকি খুব আদর মাখা কণ্ঠে ডাকলো, রাধিকা। এবারে রাধিকা মাথাটা তুলে উপরের দিকে তাকালো। লাকি দেখলো তার চোখের কোণে সামান্য জল। রাধিকা চোখের জল মুছে লাকির দিকে ফিরে বলল, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এতটা ধনী হবে। মুখে ছোট্ট করে একটা হাসি দেখা যায় রাধিকার, কিন্তু এই হাসি যেন একরাশ বিষণ্ণতা ঢেকে বড়ই বেমানান দেখালো লাকির কাছে। তার মনে হলো রাধিকার এই হাসির পিছনে লুকিয়ে আছে ভয় অথবা অবিশ্বাস। খুব হালকা স্বরে গলা নামিয়ে লাকি তাকে বলল, আমি তোমাকে আগে বলিনি বলে কি তোমার খারাপ লাগছে? দেখো রাধিকা, আমি তোমাকে বলিনি কারণ আমার মনে হয়েছিল সময়টা ঠিক নয়। আমার তোমার কাছে কোনো কিছুই লুকোনোর নেই। তোমাকে আমি সবই বলতাম, কিন্তু তার জন্য একটা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তোমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখার উদ্দেশ্য আমার ছিল না। রাধিকাকে বোঝানোর চেষ্টা করলো লাকি। রাধিকা তার মুখটা এমন করে রইল, তাতে লাকির মনে হলো সে হয়তো একটা বড় ভুল করে বসেছে। পাশাপাশি তার মনে চিন্তা হলো, এই ভুলের জন্য সম্পর্কটা শুরু হতে না হতেই আবার শেষ হয়ে যাবে না তো? কনফিউজড হয়ে গেল লাকি। রাধিকা তাকে মুখ ফুটে কিছু বলছেও না। লাকি তখন ঠিক করলো সে রাধিকার কাছে ক্ষমা চাইবে। আবার তার গালে হাত দিয়ে লাকি নিজের দিকে রাধিকাকে ফেরালো। তখন রাধিকা বলল, হ্যাঁ লাকি, আমি সেটা জানি, বুঝিও, কিন্তু এই বলে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নিয়ে চোখের জল ফেলতে থাকলো রাধিকা। আবারও চোখটা মুছে সে কয়েকটা ছোট ছোট পাথরের টুকরো তুলে নিয়ে পুকুরে ছুঁড়তে থাকে রাধিকা। লাকি রাধিকার এই নীরবতার অর্থ খুঁজে পেল না। আরও বিভ্রান্ত হলো সে। মনের মধ্যে চলতে থাকা সেই ছটফটানি থেকেই লাকি জিজ্ঞেস করলো, কিন্তু কি রাধিকা, আমার সততা নিয়ে কি তোমার মনে কোনো সন্দেহ আছে? তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো সন্দেহ কাজ করে তাহলে এখনই বলো, আমি নিজেকে প্রমাণ করে দেব। রাধিকার মনের মধ্যে যে অস্থিরতা কাজ করছে তা জানতে অস্থির হয়ে পড়ল লাকি। রাধিকা উত্তরে বলল, না সেরকম কিছু নয়। তারপর লাকির দিকে একবার তাকালো সে। একটু করুণ সুরে রাধিকা আবার বলল, লাকি, তুমি খুব বড়লোক ঘরের ছেলে, আর আমি প্রত্যন্ত একটা গ্রাম থেকে এসেছি। অর্থবল, পরিবার বা কোনো দিক থেকে আমি তোমার নখের যোগ্যও নই। সত্যি কথা বলতে গেলে কি, তোমার যা প্রাপ্য তা আমি কোনোদিনই দিতে পারবো না। তোমাকে সেদিন যখন ওই ফলগুলো এনে খাইয়েছিলাম তখন আমার নিজেরই লজ্জা লাগছিল। তুমি সেগুলো খুব আনন্দ করে খেয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো জানি আমার দৌড় ওই বড়জোর একটু ফল আনা পর্যন্ত। আমি হয়তো তোমার জন্য কোনোদিনই কিছু করতে পারবো না। আর এর মধ্যেই তুমি আমার জন্য কত কি করে ফেলেছো। এতটাই ঋণী তুমি আমাকে করে দিয়েছো লাকি। এই বলে রাধিকা আরেকবার পুকুরের দিকে তাকালো। অন্ধকার হয়েছে তখন সবে, কিন্তু রাধিকার চোখের নিচটা চিকচিক করলো তার চোখের জলে। লাকি এতক্ষণে তার অস্থিরতার কারণ বুঝতে পারল। এদিকে রাধিকার মনে হলো গত 10টা দিন যেন তার জীবনটা স্বপ্নের মতো ছিল। জীবনটা যেন সত্যি অন্য একদিকে ঘুরে গিয়েছিল। কিন্তু লাকির আসল পরিচয় জানার পর তার মনে হলো বামন হয়ে সে যেন চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছে। যে স্বপ্নের রাজপথে সে হাঁটাহাঁটি করছিল এই কয়েকদিন, সেই রাস্তায় এখন কাঁটা। এমনই মনে মনে ভাবল রাধিকা।
নিজের জায়গা থেকে উঠে পড়ল সে। লাকির সাথে আর দেখা করাটা মনে হয় ঠিক হবে না, এই ভাবতে ভাবতেই রাধিকার চোখ জলে ভরে গেল। চলে যাবে বলে ওই পুকুর পাড় থেকে হাঁটা দিতে লাগলো। রাধিকার এই কথাগুলো শোনার পর লাকিও কেমন যেন ভিতরে ভিতরে গুমড়ে উঠল। রাধিকাকে ছাড়া যে এই মুহূর্তে সে কিছু ভাবতেই পারছে না। নিজেকে কেমন যেন নিথর সংজ্ঞাহীন মনে হতে লাগলো লাকির। রাধিকাকে কি এত সহজে যেতে দেবে সে? লাকি গিয়ে রাধিকার হাতটা পিছন থেকে চেপে ধরল। রাধিকা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। লাকি তার সমস্ত শক্তি দিয়ে রাধিকাকে কাছে টেনে নিল। রাধিকার মাথাটা হাত দিয়ে চেপে ধরে নিজের বুকে রাখার চেষ্টা করল লাকি। কিন্তু রাধিকার এই অলীক সুখ আর পোষালো না। তার মনে হলো ক্ষণিকের এই শান্তি তার সারা জীবনের চোখের জলের কারণ হতে পারে। কান্না ভেজা গলায় রাধিকা তখন বলে উঠল, ছেড়ে দাও লাকি, আমাকে যেতে দাও। আমাদের মধ্যে আকাশ পাতালের তফাৎ, আমরা চাইলেও কোনোদিন একসাথে থাকতে পারবো না। রাধিকা খুব চেষ্টা করলো নিজেকে লাকির থেকে আলাদা করার, কিন্তু কোনো মতেই সে পারল না। রাধিকাকে আঁকড়ে ধরে রাখলো লাকি। লাকি খালি জোরে জোরে নিঃশ্বাস নিল, মুখে একটাও কথা বলল না। শুধু রাধিকার কথাগুলো শুনে গেল সে। তার মনে হলো রাধিকা আজকে যা খুশি বলুক, মনের যত ভয় ইনসিকিউরিটি আছে সব খুলে বলুক। সম্পর্কটাকে সহজ করে নেওয়ার এর থেকে ভালো উপায় আর কিছু দেখল না লাকি। খুব আলতো করে লাকি একবার রাধিকার দিকে তাকালো, তারপর একটা মিষ্টি হাসি দিল। নিজেকে একটু শান্ত করে লাকির চোখের দিকে তাকিয়ে রাধিকা বলল, তোমার হাসি পাচ্ছে? লাকির সুন্দর মুখে সেই নিষ্পাপ হাসি দেখে রাধিকা যেন আবারও তার ভাবনায় হারিয়ে গেল। সে বুঝতে পারল না লাকি কেন হাসছে। মনে মনে রাধিকার রাগ হলো, বড়ই মিষ্টি সে রাগ। রাধিকার মনে হলো এরকম একটা সিরিয়াস মুহূর্তে হাসতে হবে। লাকি বলে, তোমার চিন্তাটা কি নিয়ে আমি বুঝতে পারছি না। তোমার আর আমার মধ্যে কিসের এত পার্থক্য দেখতে পেলে রাধিকা? শুধুই টাকার, তাই তো? কিন্তু আমি যেভাবে থাকি তাতে কি তুমি কোনোদিন বুঝতে পেরেছিলে? তারপরেও তোমার মনে হয় আমাদের মধ্যে এত তফাৎ যার কারণে আমরা আর একসাথে থাকতে পারবো না? কিছুক্ষণ লাকি আর রাধিকা দুজনেই চুপ থাকে। লাকি আবার বলে, তাই যদি হয় তাহলে কালকেই আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দেবো। এই এত সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা এসবের কিচ্ছু আমার চাই না। তাহলে তুমি খুশি তো? এই কথা শুনে আবার রেগে গেল রাধিকা। লাকিকে ধমক দিয়ে সে বলল, কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? লাকি খুব গম্ভীর হয়ে উত্তর দিল, না, আমার মাথা খারাপ হয়নি। সম্পত্তির থেকেও তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দরকার নেই টাকা, প্রভাব, প্রতিপত্তির। এবার বলো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও? রাধিকার চোখের দিকে তাকালো লাকি, আর রাধিকা তার কথা শুনে অবাক হয়ে গেল। মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল। আসলে এরকম লাকিকেই সে চেনে, নির্লোভ, সাদাসিধে, চালচুলোহীন। এরকমই একটা নিষ্পাপ ছেলেকেই তো ভালোবেসেছে রাধিকা। লাকির প্রশ্নে সে উত্তর দিল, আমি কখন বললাম যে তোমাকে ছেড়ে চলে যাব? অদ্ভুত তো। রাধিকার গলার স্বর যেন নিমেষের মধ্যে বদলে গেল। লাকি আর রাধিকার মন যেন তখন এক হয়ে গেছে, এক সুতোয় গাঁথা হয়েছে। লাকি রাধিকার চোখের দিকে চাইল, আর রাধিকা লাকির চোখের দিকে তাকাতে গিয়ে বারবার লজ্জা পেল। রাধিকার গোলাপি ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো লাকি। আস্তে আস্তে লাকি তাকে যতটা কাছে টানল, রাধিকার বুক ধুকপুকানি ততই বেড়ে গেল। এমন পরিস্থিতি তার জীবনে আগে কখনো আসেনি। রাধিকা জোরে জোরে নিঃশ্বাস নিল, হৃদস্পন্দন ক্রমেই বাড়ল তার। লাকি সেই স্পন্দন আর দীর্ঘশ্বাস দুই অনুভব করল। দুটো ঠোঁট একে অপরের অনেকটাই কাছে চলে এলো। এমন সময় রাধিকা তার আঙ্গুল লাকির ঠোঁটে ছুঁয়ে বিড়বিড় করে বলল, কথা দাও, কখনো তোমার পরিবারকে ছেড়ে যাবে না। এই বলে সে লাকির চোখের দিকে একবার তাকালো।
নিজের ঠোঁট থেকে রাধিকার আঙুল সরিয়ে লাকি উত্তর দিল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, এমন কিছু করব না। লাকি একটু হাসলো রাধিকাও। পরক্ষণেই রাধিকা তার চোখ বন্ধ করে আবার লাকির ঠোঁটের দিকে এগিয়ে যায়। লাকিও এগিয়ে দেয় তার ঠোঁট। দুজনের ঠোঁট একে অপরকে ছোঁয়ে। এদিকে রাধিকার তখন নিজেকে খুব হালকা মনে হলো। সে যেন আকাশে উড়ছে, আর উড়তে উড়তে স্বর্গে চলে এসেছে। লাকিও ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে এই স্বর্গীয় সুখানুভূতি নিতে থাকে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে একটা টাইট হাগ করে। দুজনেরই একটা কথা মনে হতে থাকে। তারা ভাবতে থাকে জীবনের যাবতীয় সুখ যেন এই আলিঙ্গনেই। এরপর দুজনেই সেখান থেকে চলে যায়। তখন অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। সেখানে আর থাকা তাদের জন্য খুব একটা নিরাপদ নয়। যেতে যেতে রাধিকার পা পড়লো একটা চকচকে জিনিসের উপর, আর পা লাগতেই সেটায় আলো জ্বলতে লাগলো। রাধিকা বুঝতে পারলো না এটা কি। লাকিকে সে বলল, এটা কি লাকি, আলো জ্বলছে? মোবাইল ফোন নাকি টর্চ? লাকি জিনিসটার দিকে তাকালো। সে বলল, এটা তো বেশ দামি একটা মোবাইল ফোন। লাকি ফোনটা হাতে নিল। দেখলো এর ভেতর থেকে সমস্ত ডেটা রিমুভ করে দেওয়া হয়েছে। তার উপরে আবার সিম কার্ডটাও খুলে নেওয়া হয়েছে। রাধিকা বলল, আমি তো বুঝতে পারছি না, এটা কারো পকেট থেকে পড়ে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে কেউ এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। এই বলে বেশ বিভ্রান্ত দেখালো রাধিকাকে। লাকি বলল, না, আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে ফোনটাকে এখানে ফেলে দিয়েছে। দেখছো না, এর সিমও নেই, আর কোনো ডেটাও নেই। একটা কাজ করো রাধিকা, এটাকে তোমার কাছে রেখে দাও। রাধিকার ফোনের অবস্থা খুবই খারাপ। লাকি অনেকদিন ধরেই ভাবছিল তাকে একটা নতুন ফোন গিফট করবে। আবার গিফট করলেও রাধিকা সেটা নেবে কি না এই সন্দেহ ছিল লাকির মনে। তাই যখন হাতের সামনে এত ভালো কন্ডিশনের একটা দামি ফোন পাওয়া গেছে, লাকির মনে হলো এটা ঈশ্বরেরই দান। সে ভাবলো রাধিকা এটা ইউজ করলে মন্দ কি, কিন্তু রাধিকা নিতান্তই সৎ একটা মেয়ে। সে লাকিকে জানালো, না না, তা আবার হয় নাকি? ফোনটা যদি ভুলবশত কেউ এখানে ফেলে যায়, অন্য কারো ফোন আমি নিতে পারি না। লাকি তাকে বোঝানোর চেষ্টা করে বলল, তবুও তোমার কাছে রেখে দাও না, আমরা তো এখানে প্রায়ই আসি। যার ফোন তিনি যদি এটাকে খুঁজতে এখানে আসেন, তাহলে নিশ্চয়ই আমাদের সাথে দেখা হবে, তখন তাকে দিয়ে দেবে তুমি। রাধিকার মনে হলো এই প্রস্তাবটা মন্দ নয়, তাই সে ফোনটা নিজের কাছে রেখে দেয়। রাধিকা ফোনটা তার ব্যাগে রাখলো। তারপর দুজনেই চলে গেল ক্যান্টিনে। যেতে যেতে লাকি রাধিকাকে বলল, উফ, পেটে ইঁদুরে যেন ডন দিচ্ছে। এমনই সময় লাকির ফোনে একটা মেসেজ এলো। তাদের কলেজের একটা গ্রুপের মেসেজ। মেসেজটা পাঠিয়েছেন তাদের আরেক প্রফেসর, কবি বক্সি। মেসেজে বক্সিবাবু লিখছেন, কলেজের সমস্ত পড়ুয়াদের এখনই 101 নম্বর রুমে আসতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কারণে তোমাদের সবাইকে ডাকছি। কেউ অ্যাবসেন্ট থাকলে পরবর্তী 4 দিন সে আর অ্যাটেন্ডেন্স পাবে না। এই মেসেজ যেমন লাকির ফোনে এসেছে, তেমনই আবার রাধিকার ফোনেও এসেছে। দুজনে খাওয়া দাওয়া, ক্যান্টিন সব ভুলে সোজা চলে গেল 101 নম্বর রুমে। তারা যখন সেখানে ঢুকলো, দেখলো বেশিরভাগ ছাত্রছাত্রীরাই চলে এসেছে। লাকি দেখলো অরিত্র আর প্রীতম বসে আছে। তাদের কাছে গিয়েই বসলো সে। এদিকে লাকি অরিত্রর কাছে আসতেই অরিত্র তাকে বলল, ভাই, কি হয়েছে বলতো? একবার আকাশ আর দৃষ্টির দিকে তাকিয়ে দেখ। এতদিন এরা আমাদের যেভাবে দেখতো, সুযোগ পেলেই পিছনে কাঠি করতে চলে আসে। আজ দেখছি এরা কিরকম ভিজে বিড়ালের মতো হয়ে গেছে। তুই কি এদের কিছু ডোজ দিয়েছিস নাকি বলতো? দেখ দেখ কিরকম তাকাচ্ছে আমাদের দিকে। অরিত্রর কথা শুনে ফিক করে হেসে ফেলে লাকি। তারপর তাকায় আকাশ আর দৃষ্টির দিকে। লাকির দিকে তারাও একবার তাকিয়েই আবার মাথাটা নামিয়ে নিল। মনে হলো যেন দুটো ইঁদুর তাদের সামনে একটা বিড়াল দেখতে পেয়েছে। আসলে মুখ তুলে তাকানোর মতো সাহস তো আর তাদের নেই। ঠিক সেই সময়ই সেখানে হাজির হলেন প্রফেসর কবি বক্সি। তার চালচলন দেখেই বোঝা গেল তিনি বেশ নার্ভাস। তার কুঁচকে যাওয়া মুখটা দুশ্চিন্তায় ভরা। কবিবাবু আসতেই সকলে কথা বলা বন্ধ করল। সবাই জানতে আগ্রহী হলো এই ভর সন্ধেবেলায় কেন কলেজে ডাকা হলো তাদের। এই সন্ধেবেলা
জরুরি ভিত্তিতে কেন ডাকা হলো পড়ুয়াদের? কবি বক্সী ছাত্রদের ঠিক কি বলতে যাচ্ছিলেন? লাকির আসল পরিচয় কি এবার তার কলেজের বন্ধুরাও জানতে পারবে? এর পরের গল্প জানতে হলে শুনতে